আপনারা রিং লাগানোর পরামর্শ আসলে কাদের দিয়ে থাকেন? অ্যাকচুয়ালি আমরা 70% অ্যান্ড অ্যাবভ হলে আমরা ওটাকে ক্রিটিক্যাল ব্লক বলে থাকি। এবং তখনই কি আপনারা তখন আমরা স্টেন্টিং এর বিষয়ে আসি। আচ্ছা। তো সেটাও আবার বিষয় আছে। রিং লাগানোর পরেও ওই রক্তনালীটা আবার ব্লক হওয়ার চান্স আছে কিনা? অনেক সময় আপনি যদি নিয়ম কানুন না মানেন তাহলে সেক্ষেত্রে বরঞ্চ এগুলো গ্র্যাজুয়ালি বন্ধ হওয়ার একটা ভয় থাকে। নতুন একটি পদ্ধতি বাংলাদেশে চালু হয়েছে, সেটা হচ্ছে রেডিয়াল রুট বা হাতের মাধ্যমে যে এনজিওগ্রামটা করা হয়। এই কাজটি যারা শুরু করেছে তাদের মধ্যে আপনি অন্যতম। রোগী যখন কোনো হসপিটালে যায় বা ব্লাড দেয় বা একটা সিম্পল ক্যানুলা করে, ঠিক সে যে অনুভূতিটা পাবে একটা হাত দিয়ে রেডিয়াল অ্যাঞ্জিওগ্রামের ক্ষেত্রে সে এতটুকুই, কিছুই সে বুঝতে পারবে না। জালিকে যদি আপনি রোল করেন তাহলে যে পাইপটা সৃষ্টি হবে আর কি, অথবা আপনি একটা পাইপকে যদি অনেকগুলো ছিদ্র করে দেন যেরকম হবে, স্টেনটা দেখতে ঠিক এরকম। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানিয়ে শুরু করছি কালবেলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্যবেলা। সাথে আছি আমি তৌহিদুল ইসলাম তারেক। দর্শক, একটি পরিসংখ্যান বলছে দেশের ৯৭% মানুষ কোনো না কোনোভাবে হৃদরোগের ঝুঁকিতে আছে। এই বিষয়টির দিকে লক্ষ্য রেখে আজকে আমরা আলোচনা করব হৃদরোগ সংক্রান্ত বিষয়, স্পেসিফিকলি হার্টের রক্তনালীর চিকিৎসায় রিং যা জানা প্রয়োজন। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। আমি আপনাদের সাথে আমাদের অতিথিকে পরিচয় করিয়ে দেব। তার নাম ডক্টর আ.ন.ম মনোয়ারুল কাদির, সহকারী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? জি আছি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার, আমিও ভালো আছি। আমাদের অনুষ্ঠান শুরুর পূর্বে আপনার সংক্ষিপ্ত একটি জীবন বৃত্তান্ত দেখে আসবো আমরা। ডাক্তার আ.ন.ম মনোয়ারুল কাদির ১৯৭৭ সালে বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০২ সালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। এরপর ২০১০ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে কার্ডিওলজির ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। আমরা শুরু করতে পারি স্যার। শুরুতেই যদি স্যার একটু বলতেন যে আমি এবং আমরা যতটুকু শুনেছি বা জেনেছি যে পৃথিবী তথা পুরো বিশ্ব এবং বাংলাদেশ সব জায়গায় আসলে হার্টের রোগের কারণে মৃত্যুর সংখ্যাটা খুব বেশি, এবং আমাদের দেশেও কোনো না কোনোভাবে মানুষ এই রোগটিতে বেশি আক্রান্ত যাচ্ছে, মর্টালিটিটাও এই রোগেই বেশি। একটু যদি স্যার শুরুতেই বলতেন যে আসলে হৃদরোগ কী এবং এটার কোন রোগটাতে আসলে মানুষ বেশি মারা যাচ্ছে? আচ্ছা, হৃদরোগ বলতে আসলে হার্টের যে কোনো রোগকে আমরা ওভারঅল হৃদরোগ বলে থাকি। এবং আপনি যেটা বোঝাতে চাচ্ছেন আসলে অ্যাকচুয়ালি আমরা হয়তো হার্ট অ্যাটাক বা অ্যাঞ্জাইনা যেটাকে বলে, যে হার্টের রক্তনালীতে ব্লক হলে যে উপসর্গগুলো দেখা যায় সেগুলো নিয়েই আমরা হয়তো আলাপ করছি। এছাড়াও হার্টের ভিতরে যে আমাদের ভাল্ব থাকে, সেই ভাল্বের অনেক ধরনের রোগ থাকে, সেগুলো চেপে আসা বা সেগুলো লিকেজ হওয়া। এছাড়া জন্মগত ত্রুটি থাকে হার্টের ভিতরে, যেমন এএসডি, ভিএসডি, নানাবিধ জন্মগত হার্টের অনেক আরও সমস্যা থাকে, সেগুলো এই হৃদরোগের মধ্যেই পড়ে আর কি। তবে হয়তো আপনি যেটা বলছিলেন যে আমরা হয়তো হার্টের রক্তনালীর ব্লক রিলেটেড চিকিৎসা পদ্ধতি বা এগুলো নিয়েই হয়তো বেশি, এবং সেটাই সারা বিশ্বেই সেটাই এখন ব্যাপকতা অনেক ছড়িয়ে পড়েছে, বিশেষত ইয়াংদের মাঝে। বাংলাদেশে এই সাব কন্টিনেন্টে আমরা যেটা খেয়াল করছি ইদানিং, যে অনেক ইয়াং পিপল, ইভেন ২৫-২৬ বছর, বিলো 40 ইয়ার্সের পেশেন্টও আমরা অনেক পাচ্ছি হার্টের করোনারি ব্লক নিয়ে। করোনারি ব্লক আর কি, এটাকে যদি আমাদের সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে আমরা বলি যে ব্লক যেটা হচ্ছে, ব্লকের কারণে কি হার্ট অ্যাটাক হচ্ছে কিনা? এক্স্যাক্টলি ব্লকের আমাদের রক্তনালীতে ধীরে ধীরে আমাদের যে সেডেন্টারি লাইফস্টাইল বা আমাদের খাদ্যাভ্যাস এসব পরিবর্তন হওয়ার দরুন এগুলোর ঝুঁকির মাত্রাটা আরও বাড়িয়ে দেয়। যে এই যে কোলেস্টেরল, লিপিড, এগুলো রক্তনালীর ভিতরে জমতে জমতে এটা এক সময় অ্যাকচুয়ালি থ্রোম্বাস হয় একটি, এবং জমে যায় এবং সেটা এক সময় প্ল্যাক রাপচার বলি আমরা আর কি। ওটা রাপচার হয়ে পুরো রক্তনালীটা বন্ধ করে দিয়ে হার্ট অ্যাটাক হয় আর কি। আচ্ছা স্যার, আমরা এই রোগটির ক্ষেত্রে আমরা স্পেসিফিকলি কথা বলবো, কিন্তু তার আগে আরেক কয়েকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাইবো। যে আপনি তরুণদের কথা বলছেন, একটি পরিসংখ্যান বলছে যে আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিসংখ্যান বলছে যে আক্রান্তদের 20%ই তরুণ। বিষয়টা অ্যালার্মিং কিনা? অবশ্যই অ্যালার্মিং, এবং এটা করোনা পরবর্তী সময়ে আরও বেশি অ্যালার্মিং
হিসাবে আমরা দেখছি। আমার মনে হয় খাদ্যাভ্যাসটাও এক্ষেত্রে ইম্পর্টেন্ট, এবং এনভায়রনমেন্ট, এই সাবকন্টিনেন্টের যে এনভায়রনমেন্ট, আমাদের খাদ্যাভ্যাস, এবং ডে বাই ডে আমরা যে সেডেন্টারি লাইফস্টাইল, দেখুন এখন আমরা গ্রামের অনেক পেশেন্ট আমরা পাচ্ছি। আগে গ্রামের মানুষ যারা তারা অনেক পরিশ্রমী ছিল, তো এখন দেখা যাচ্ছে যে গেটের কাছেই একটা ব্যাটারি চালিত রিক্সা সে পেয়ে যাচ্ছে, সে আর হাঁটছে না আগের মতো। কিন্তু দেখা যাচ্ছে যে তারাও এই যে সেডেন্টারি লাইফস্টাইল, বসে থাকা, এই ধরনের জীবনযাপন প্রণালী, এবং এই যে এখনকার ইয়াং জেনারেশন ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যেগুলো খাচ্ছে, হাই কোলেস্টেরল, এগুলো আরও অনেক পরিবেশগত অনেক কারণেই যেটা দেখা যাচ্ছে যে এখন এই সংখ্যাটা তরুণদের মাঝে বাড়ছে এই কারণটাতে। আচ্ছা স্যার, একটু যদি আমাদের লক্ষণগুলো বলেন, যে মূলত এই ব্লকেজ বা ব্লক যদি হয়ে যায় সেক্ষেত্রে লক্ষণগুলো কি কি থাকে? সাধারণত রোগীরা বুকের মাঝে বা বাম দিকে ব্যথা অনুভব করতে পারে, এবং সেই ব্যথাটা অনেক সময় বা হাতে ছড়িয়ে যেতে পারে, এবং সেই ব্যথা অনেক সময় পিঠের দিকে বা গলার দিকে, বিশেষত জতে আমরা বলি, যেতে পারে। তার সঙ্গে রোগী শ্বাসকষ্ট অনুভব করতে পারে, বুকে ধরফর অনুভব করতে পারে, বমি ভাব, মাথা ঘোরানো, বা বিশেষ করে ঘামের বিষয়টা, এগুলো সে অ্যাটাকের সময় অনুভব করতে পারে। এছাড়া রোগীরা বিশেষ করে যখন হাঁটাহাঁটি করে, তখন তারা দেখা যায় এক্সারশনে রোগী সিঁড়িতে ওঠার সময় বা হাঁটার সময় রোগী আগে যেটা ফিল হতো না, ইদানিং সে খেয়াল করছে যে সে বুকে একটু চাপ বা ব্যথা এগুলো অনুভব করছে। এগুলো হচ্ছে কমন প্রেজেন্টেশন। এছাড়া অনেক অ্যাবনর্মাল প্রেজেন্টেশন হতে পারে, সেটা অনেক সময় ইভ্যালুয়েট বা ইনভেস্টিগেশন করে আমরা বের করি। আচ্ছা, সেক্ষেত্রে স্যার ব্লকেজ যেটা তৈরি হচ্ছে রক্তনালীতে হার্টের, সেটা কতদিন সময় লাগতে পারে পুরোপুরি ব্লক হয়ে যেতে, কিংবা হার্ট অ্যাটাকটা হতে আসলে মূলত কতদিন সময় লাগে? মানে এগুলো একেবারে স্পেসিফিক দিনক্ষণের চেয়ে, এটা মূলত ছোটবেলা থেকে শুরু হয়, যে ফ্যাটি স্ট্রিক বলি আমরা আর কি, যে রক্তনালীতে এগুলো কিন্তু জমা হতে থাকে গ্র্যাজুয়ালি। কিন্তু আপনি কিভাবে চলাফেরা করছেন, আপনার ফ্যামিলি হিস্ট্রি, জেনেটিক, তাদের মধ্যে যদি হার্ট ডিজিজের টেন্ডেন্সি বেশি থাকে, দেখেন আমরা প্রায়ই এগুলোর খোঁজ খবর নিই, তার বাবা চাচা তাদের ছিল কিনা, ফ্যামিলিতে ছিল কিনা, এটা ফ্যাক্টর। তার চলাফেরা, লাইফস্টাইল, তার খাদ্যাভ্যাস, এইসব রিস্ক ফ্যাক্টরের কারণে এগুলো অনেকের ক্ষেত্রে অনেক দ্রুত বাড়তে পারে। যেমন কোমরবিটিস, মানে কারো যদি হাইপারটেনশন, ব্লাড প্রেশার থাকে, বিশেষত ডায়াবেটিস, হাই কোলেস্টেরলের টেন্ডেন্সি থাকে, অনেকের ফ্যামিলিয়ালি হাই কোলেস্টেরল থাকে, তাহলে তাদের ঝুঁকির মাত্রাটা অনেক বেশি থাকে, তাদের দ্রুতই দেখা যায় এই সিমটমগুলো প্রকাশ পেতে পারে। আবার কেউ যদি সঠিক জীবনযাপন প্রণালী পালন করে, কর্মঠ থাকে, খাদ্যাভ্যাস ঠিক রাখে, তাহলে দেখা যাবে যে তারা অনেক দিন, দীর্ঘদিন ভালো থাকবে। সমস্যাটা তারা কি খুব পরেও হয়তো ফেস করবে। স্যার, সেক্ষেত্রে আমরা একটু চিকিৎসার দিকে আসি। কোনো ব্যক্তি যদি হার্টের এই ধরনের সমস্যা, আপনি যে লক্ষণগুলো উল্লেখ করলেন, ঘাম হওয়া বা একটু পরিশ্রমে হাঁপিয়ে ওঠা বা হাঁটতে গিয়ে হাঁপিয়ে ওঠা, কেউ যদি হার্ট ব্লকেজের এই লক্ষণগুলো ফিল করে, তখন তার ইমিডিয়েট করণীয় কি থাকবে? খুবই সুন্দর প্রশ্ন করেছেন। প্রথমত, কেউ যদি বুক ব্যথা অনুভব করে বা বুকে ডিসকমফোর্ট, খারাপ লাগা অনুভব করে, তার সঙ্গে যেগুলো আমরা বললাম যে ঘাম হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে, অবশ্যই তাকে নিকটস্থ হসপিটালে শরণাপন্ন হতে হবে, অবশ্যই। এবং সেক্ষেত্রে ওই সংশ্লিষ্ট চিকিৎসক অ্যাটলিস্ট তার প্রাথমিক একটা ইসিজি করবে, এবং বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু একটা ইসিজি করার অ্যাটলিস্ট সুযোগ রয়েছে। তারপর সেই ইসিজি এবং তার সিমটম অ্যানালাইসিস করে সংশ্লিষ্ট চিকিৎসক তখন তার আরেকটু হায়ার সেন্টার বা ওই সেন্টারে যদি কার্ডিয়াক ফ্যাসিলিটিস থাকে, তাহলে সেগুলো আদার ইনভেস্টিগেশন করবে। তখন এটা রুল আউট হয়ে যাবে যে এটাই আসলেই কার্ডিয়াক ডিজিজ, না গ্যাস্ট্রিক বা অন্য কোনো। তবে অবশ্যই আমি বলবো যে প্রচুর পেশেন্ট আমরা পাই, প্রথমে এটাকে গ্যাস্ট্রিক ভেবে বাসায় অনেক কালক্ষেপণ করে ফেলে তারা, যতক্ষণে তারা আমাদের কাছে এসে পৌঁছয় অনেক দেরি হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা একটা শব্দ খুবই উচ্চারণ করি, মিনিট মিন্স মাসেল। মানে আপনার যদি হার্ট অ্যাটাক হয়, দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসা শুরু করতে পারলে আপনার জীবন রক্ষা পাবে, আপনি অনেক দ্রুত ভালোর দিকে এগোতে পারবেন, এবং ক্ষতিটাও বোধহয় অনেকটা সামলানো সম্ভব, ক্ষতিপূরণটাও খুব সহজে করা যাবে। সেক্ষেত্রে স্যার, যে বিষয়টা হয়, যে আপনি যে বিষয়টা বলেন যে অনেকে দেরি করে আসে হাসপাতালে, গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে বেশিরভাগ সময়, কিন্তু আবার রোগীদের পক্ষ থেকেও একটি অভিযোগ থাকে আসলে, যে তারা হাসপাতালে গেলে আসলে কি করবে, কার কাছে যাবে, এই বিষয়গুলো নিয়ে তারা একটু কনফিউশনে থাকেন, কিংবা কাউকে প্রশ্ন করতেও তারা একটু দ্বিধাবোধ করেন। সেক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে আপনার পরামর্শটা কি থাকবে? না, প্রথম কথা যেটা বলছিলাম, যে রোগীর যে সিমটমটা, সেটা যদি
কোনোভাবেই মানে বুকে ব্যথা হচ্ছে, ইভেন পেটে ব্যথা হচ্ছে, কিন্তু সেটা কমছে না, যে সিমটমগুলো হচ্ছে, তাহলে তাকে অবশ্যই নিকটস্থ কোনো ডক্টরের শরণাপন্ন হতে হবে, নিকটস্থ কোনো স্বাস্থ্য কমপ্লেক্সের শরণাপন্ন হতে হবে। তারপরে সেই সংশ্লিষ্ট ডক্টর তার সিমটম অ্যানালাইসিস করে অ্যাটলিস্ট বুক ব্যথা হলে সে একটা ইসিজির অবশ্যই পরামর্শ দেবে। সেখান থেকে গ্র্যাজুয়ালি এবং প্রয়োজন বোধে সে তাকে অবজারভেশনে রাখবে, রিপিটেড যে কার্ডিয়াক এনজাইম আমরা বলি সেগুলো পরীক্ষা করবে, সংশ্লিষ্ট যে পরীক্ষা, তো সেভাবেই একটা অ্যানালাইসিস হবে যে সে কি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছে কিনা। আচ্ছা স্যার, এরপরে যদি আপনাদের কাছে ধরা পড়ে যে রোগী আসলে হার্ট ব্লকেজের একজন পেশেন্ট, সেক্ষেত্রে আপনারা তখন কি ট্রিটমেন্ট দিয়ে থাকে তাদেরকে? ওকে, ভেরি গুড কোশ্চেন। এটা আসলে সবার জানা উচিত আসলে, কারণ এই সময়টা এক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা যারা কার্ডিওলজিস্ট, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, সবাই এটা আমরা চাচ্ছি যে সারা দেশের মানুষ এটা জানুক যে হার্ট অ্যাটাকের দ্রুততম সময়ের মধ্যে রোগী যদি যে হসপিটালে স্টেন্টিং মানে করোনারি স্টেন্টিং রিং লাগানোর সুযোগ সুবিধা আছে বা ওপেন হার্ট সার্জারি করার সুযোগ সুবিধা আছে, এরকম একটি স্বয়ংসম্পূর্ণ হসপিটালে রোগী যদি পৌঁছতে পারে বুক ব্যথার স্বল্পতম সময়ের মধ্যে, আমরা যেটা বলি যে 2 আওয়ার্স ইজ এ ভেরি গোল্ডেন আওয়ার, সেটা যদি 12 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যেও রোগী যদি পৌঁছতে পারে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে তার অ্যানজিওগ্রাম করে যে লেশন, যে ব্লকটার জন্য তারা হার্ট অ্যাটাক করেছিল, যেটাকে আমরা কালপ্রিট লেশন বলি, সেটাকে আমরা খুলে দিই স্টেন্টিংয়ের মাধ্যমে। তো সেই জন্য খুবই ইম্পর্টেন্ট মেসেজ হলো রোগীরা বুক ব্যথা শুরুর পরে কোনোভাবে কালক্ষেপণ করবে না। সে তার নিকটস্থ হসপিটালে যাবে এবং সংশ্লিষ্ট ডক্টর যদি মনে করে তার হার্ট অ্যাটাক করেছে, তাহলে সেই হসপিটালে যদি সম্ভব নাও হয়, নিকটস্থ যে হসপিটালে এই পুরো সার্ভিসটা দেওয়ার সুযোগ আছে, যেটাকে আমরা প্রাইমারি পিসিআই বলি, ওটার একটা আলাদা নামও আছে, ওটার নাম হচ্ছে প্রাইমারি পিসিআই। অর্থাৎ হার্ট অ্যাটাকের দ্রুততম বা স্বল্পতম সময়ের মধ্যে অ্যানজিওগ্রাম করে যে কালপ্রিট লেশন, যে ব্লক, সেটাকে সমাধান করে দেওয়া। এতে রোগী ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বেঁচে যায় এবং অনেক অল্প ক্ষতি। স্যার, মাঝখানে একটা প্রশ্ন উদ্রেক হলো, সেটা হচ্ছে যে হার্ট ব্লকেজ হওয়া মানে কি হার্ট অ্যাটাক কিনা? অ্যাকচুয়ালি যখন একটা প্ল্যাক জমতে থাকে রক্তনালীর গায়ে, ফ্যাট জমে জমে, সেটা তো আমি আগেও বলেছি যে যাদের জীবনযাপন প্রণালী, খাদ্যাভ্যাস বা জেনেটিক বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এগুলোর কারণে জমতে থাকে, তো সেটা যখন গ্র্যাজুয়ালি বড় হতে থাকে, যখন অধিকাংশ রাস্তায় একটা রক্তনালী বন্ধ হতে থাকে, তখন অনেক ক্ষেত্রেই রোগীরা কিছু কিছু সিমটম অনুভব করে, আনইজিনেস, বুকে চাপ, ব্যথা, এগুলো অনুভব করতে থাকে। এগুলো অনেক সময় অনেকে বুঝতে পারে না বা ইগনোর করে। এই প্ল্যাকটা আরও ভিন্ন কোনো কারণে, স্ট্রেসের কারণে, যদি কোনো কারণে রাপচার হয়ে যায়, রাপচার হয়ে গেলে ফেটে যায় যেটাকে আমরা বলি, সেটা তখন পুরো রক্তনালীটা ব্লক করে দেয়। একটা রক্তনালী যখনই পুরো বন্ধ হয়ে যায়, তখন ওটাকে আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলি আর কি। তার মানে সেই রক্তনালীটার দিয়ে রক্ত আর দূরবর্তী জায়গায় যেতে পারে না, হার্টের মাংসপেশি রক্ত স্বল্পতায় ভোগে এবং আস্তে আস্তে হার্টের মাংসপেশি মারা যাওয়া শুরু করে। আর আপনি জানেন যে হার্টের মাংসপেশি একবার মারা গেলে সেটা রিজেনারেট করে না, সেই জন্যই টাইমটা এত ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, এটা কি স্যার কোনো গোল্ডেন আওয়ার আছে কিনা যে এত সময়ের ভিতরে? অ্যাকচুয়ালি আমি যেটা বলছিলাম যে 2 আওয়ার্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টাইম। আপনি সংশ্লিষ্ট ডিউটি ডাক্তার যদি মনে করে যে 2 ঘন্টার মধ্যে এই পেশেন্টটা ওই যে প্রাইমারি পিসিআই হয় ওই সেন্টারে যেতে পারবে। দেখেন ইউরোপ, আমেরিকা, মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু ওদের অ্যাম্বুলেন্সকে এইভাবেই সেট করা যে 120 মিনিটের মধ্যে সে ওই সেন্টারে পৌঁছতে পারবে। না পারলে ওরাও কিন্তু ওই সেন্টারেই প্রথমে তারা যে ওষুধের মাধ্যমে যে চিকিৎসা আর কি, এই যে এলটেপ্লেস বা স্ট্রেপ্টোকাইনেস, যেগুলো ওই থ্রোম্বাসকে গলিয়ে ফেলতে সাহায্য করে আর রক্তকে পাতলা করে ফেলে, সেই ওষুধটা প্রথমে দিয়ে তারা আরও 24 আওয়ার্স তখন পাওয়া যায় ওই প্রাইমারি পিসিআই করার জন্য, ওই ওষুধটা দেওয়ার পরে। এটাকে আবার ফার্মাকো ইনভেসিভ পিসিআই বলে। আমরা হয়তো পিসিআই এর আলাপ আলোচনায় ঢুকলেই আমরা এগুলো নিয়ে আরেকটু ডিটেল বলতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা স্যার, ওকে, আমি একটু জানতে চাইবো যে আপনি রিং লাগানোর বা স্টেন্ট রিং লাগানোর বিষয়টা বললেন, চিকিৎসার মধ্যে তো মেডিকেশন আছে, স্টেন্ট রিং ব্যবহারের বিষয়টা আছে, আপনারা রিং লাগানোর পরামর্শ আসলে কাদের দিয়ে থাকেন? ওকে, আমরা প্রথম কথা হচ্ছে যে অ্যানজিওগ্রামটা কাদের করি আর কি। তার মানে যে পেশেন্টের হার্ট অ্যাটাক হয়, যে পেশেন্টের অ্যানজাইনা হয়, বুক ব্যথা হয়, অথবা আমরা হার্টের অন্য কোনো অপারেশন হবে, ভালভের অপারেশন হবে, তার আগে হার্টের রক্তনালীতে ব্লক আছে কিনা সেটা জেনে নেওয়ার জন্যও করা হয়। অথবা বুক ব্যথা
হচ্ছে সেটার কি ক্লারিফিকেশন পাওয়া যাচ্ছে না, সন্দেহটা দূর করার জন্য, শিওর হওয়ার জন্য, একটা 40 ইয়ার্স প্লাস পেশেন্টের বুক ব্যথা হচ্ছে শিওর হওয়ার জন্য অনেক সময় করে থাকি। তবে প্রথমত অবশ্যই হার্ট অ্যাটাক এবং অ্যাঞ্জাইনা রোগীরই আমরা এটা প্রথমে অ্যাঞ্জিওগ্রাম করি, তার হার্টের রক্তনালীতে ব্লক আছে আচ্ছা কিনা এটা দেখার জন্য সেই অ্যাঞ্জিওগ্রামের যে ফাইন্ডিংস আমরা তার উপর নির্ভর করে আমরা পরবর্তী ডিসিশনে যাই। যেমন একটা রোগীর আমরা সন্দেহ হচ্ছিল কিন্তু আমরা অ্যাঞ্জিওগ্রাম করে দেখলাম তার হার্টের রক্তনালীতে ব্লক নেই, ওকে, তাহলে তো আমরা তখন তার ওষুধপত্রের মাত্রাও কমিয়ে দেব, একদম মিনিমাম যতটুকু ওষুধ একটা পার্সনের জন্য লাগে সেগুলোই আমরা দেব। অথবা দেখা গেল যে তার ব্লক আছে, তবে সেই ব্লকটা 50 বা 60%-এরও কম, অ্যাকচুয়ালি আমরা 70% অ্যান্ড অ্যাভব হলে আমরা ওটাকে ক্রিটিক্যাল ব্লক বলে থাকি। এবং তখনই কি আপনার স্টেন্টিং, তখন আমরা স্টেন্টিং এর বিষয়ে আসি। তো সেটাও আবার বিষয় আছে, যেহেতু ব্লক যদি অনেক বেশি মাত্রায় হয়, অনেকগুলো হয়, এবং যেখানে দেখা গেল যে স্টেন্টিং পসিবল নয়, সেক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি একটা ইম্পর্টেন্ট পার্ট, সেক্ষেত্রে বাইপাস সার্জারি আরেকটা অপশন। অবশ্য কিছু কিছু ভেরি অল্প পার্সেন্টেজ পেশেন্টও আমরা পাই তার ব্লক আছে বাট সেখানে রিং পরানোর সুযোগ নাই বা ওপেন হার্ট সার্জারিরও সুযোগ নাই, সেক্ষেত্রে তো আমরা এক্সটেন্সিভ মেডিকেল ম্যানেজমেন্ট এটার উপরই আমাদের ডিপেন্ড করতে হয়। স্যার আপনার কাছে রিং বা স্ট্যান্টিং রিং এর ব্যাপারে একটু বেশি জানতে চাইবো, কারণ আমরা জানি যে যেই এনজিওগ্রাম বা যে কাজটি করা হয়, ইন্টারভেনশনটি করা হয়, নতুন একটি পদ্ধতি বাংলাদেশে চালু হয়েছে, সেটা হচ্ছে রেডিয়াল রুট বা হাতের মাধ্যমে যে এনজিওগ্রামটা করা হয়। এই কাজটি যারা শুরু করেছে তাদের মধ্যে আপনি অন্যতম। আমি একটু জানতে চাইবো আসলে এই রিং জিনিসটা কি আসলে? না, প্রথমত হলো যে এটা আমরা একটা মেশ ওয়ার্ক বা একটা নেটের জালিকে যদি আপনি রোল করেন তাহলে যে পাইপটা সৃষ্টি হবে আর কি, অথবা আপনি একটা পাইপকে যদি অনেকগুলো ছিদ্র করে দেন যেরকম হবে, স্টেনটা দেখতে ঠিক এরকমই, একটা নেটের মেশ ওয়ার্ক বলা যায় আর কি। এটা একসময় স্টেনলেস স্টিল দিয়ে হতো, এখন এটা কোবাল্ট ক্রোমিয়াম, প্লাটিনাম ক্রোমিয়াম এগুলো দিয়ে হয়। তবে স্টেন্টগুলো একসময় বেয়ার মেটাল ছিল আর কি। আচ্ছা, স্টেন্টের কথা আসলে দেখবেন যে এই যে ব্লকের চিকিৎসা পদ্ধতি, এটা আসলে প্রথমে বেলুন এনজিওপ্লাস্টি ছিল আর কি, মানে একটা বেলুন যে ওই ন্যারো রাস্তাটাকে প্রশস্ত করে দিত। কিন্তু ওটা পরে দেখা গেল এটা 1977 সালের কথা, কিন্তু বেশি দিন আগের কথা না, 1977 এটা সুইজারল্যান্ডে জুরিকে এটা প্রথম ওরা এই প্র্যাকটিসটা করে। তো এটা করার পর দেখা গেল যে রক্তনালীগুলো আবারও চেপে যায়, বেলুনটা করার পরেও দেখা যাচ্ছে যে এটা সাকসেসফুল অতটা হয় না, আবারও চেপে যায় রক্তনালীগুলো। তখন এরা দেখেন তার ঠিক 10 বছর বা 9 বছর পর 1986 সালে প্রথম এই যে স্টেন্ট আপনার বলে মেটালিক যে স্টেন্ট, এটা তখন প্রথম প্রতিস্থাপন করা হয়। আর এই মেটালের ওপরে ড্রাগ কোটেড মেডিসিন, এগুলো শুনেন আপনারা যে ড্রাগ কোটিং দেওয়া থাকে আর কি, এগুলোরও আবার অনেক ফাংশন আছে, অনেক এই স্টেনোসিস মানে ব্লক বন্ধ করতে ওগুলোরও ভূমিকা আছে। তো সেই ধরনের এই কোটেড ইয়েগুলো এই যে দেখেন রিসেন্ট মানে 2002-03 দিকে এগুলোর প্রচলন শুরু হয়েছে। কিন্তু সাধারণ মানুষের একটা প্রশ্ন থাকে আসলে যে রিং আসলে দেখতে কেমন, এটা আবার জং ধরে যাবে কিনা, কিংবা এটা মেইনটেনেন্স করতে হয় কিনা, আমার ভিতরে একটা মেটাল থাকবে, এটা কিভাবে আমি মেইনটেইন করব, এই বিষয়গুলো সম্পর্কে যদি একটু বলেন। না, প্রথমত যে এটা যে ম্যাটেরিয়ালসগুলো দিয়ে করা হয়, এখানে জংয়ের বা এই বিষয়গুলোর কোনো এটা একেবারে ভ্রান্ত ধারণা, বা অনেক সময় অনেকে এরকম মনে করে যে এটা ডিসপ্লেস হয়ে যায় কিনা, এগুলোর কোনো সুযোগ নেই, কারণ আমরা হাই প্রেশার বেলুন এটার সাথে অ্যাটাচমেন্ট থাকে। এই যে আমরা যেটা বললাম যে নেটওয়ার্ক বা মেশ ওয়ার্কের যে মেটালিক যে একটা পাইপ, হ্যাঁ, এটার ভিতর দিয়ে যেমন একটা ড্রাগ কোটিং থাকে এবং ভিতরে একটা বেলুন এটার মধ্যে মাউন্টিং করা থাকে আর কি। আমরা যখন হাই প্রেশারে বেলুনটা ফুলাই তখন স্টেনটা রক্তনালীর গায়ে অ্যাপোজিশন হয়ে যায়, হাই প্রেশার লেগে যায়। সো এইটা কোনোভাবে ডিসপ্লেস হওয়ার কোনো সুযোগ নেই, এবং গ্র্যাজুয়ালি এই ড্রাগ যেগুলো দেওয়া থাকে এগুলো প্রায় 90 to 120 ডেজ, এই 3-4 মাসের মধ্যে এগুলো আস্তে আস্তে রিলিজ হয় আর কি। তো এখানে একটা এন্ডোথেলাইজেশন আমরা বলি, একটা এপিথেলিয়াল লেয়ার ওখানে ওটার ভিতর দিয়ে তৈরি হয়ে যায়। সো এখানে ডিসপ্লেস বা জং ধরা এগুলোর কোনো সুযোগ নাই, বরঞ্চ এটা অনেক সময় আপনি যদি নিয়ম কানুন না মানেন তাহলে সেক্ষেত্রে বরঞ্চ এগুলো গ্র্যাজুয়ালি বন্ধ হওয়ার একটা ভয় থাকে, আবারও বন্ধ হওয়ার একটা চান্সেস থাকে। তার মানে এবং এর বন্ধ হয়ে গেলেও এর ভিতর দিয়েও আবার রিং পরানোর সুযোগ থাকে। তার মানে এই প্রশ্নটা অনেকে করে থাকেন আসলে যে রিং লাগানোর পরেও ওই রক্তনালীটা আবার ব্লক হওয়ার চান্স আছে কিনা। তার মানে কেউ যদি রুটিন লাইফ বা চিকিৎসাটা ঠিকভাবে মতো না নেয় সেখানে আবারও ব্লক হওয়ার একটা রিস্ক থেকে যায়। স্যার খুবই সুন্দর বলছিলেন। আমরা একটু এখন পদ্ধতিটা একটু বিস্তারিত জানতে চাইবো যে
যে আপনারা রিংটা আসলে কিভাবে প্লেস করেন। যে বিষয়টি একটু আগে উল্লেখ করেছি স্যার, যে আপনি অন্যতম ব্যক্তি বা চিকিৎসক বাংলাদেশে যিনি হাতের মাধ্যমে আসলে এই স্ট্যান্টিংটা করছেন, কিন্তু শুরুতে পা দিয়ে করা হতো, কিন্তু এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি? এক্স্যাক্টলি, এটা খুবই ভালো কোশ্চেন করেছেন, এটা মানুষের জানার আগ্রহ। আচ্ছা, প্রথমে আমি বলে নিই, আমি হয়তো ওয়ান অফ দেম, মানে এটা অনেকেই করছেন এখন তো এটাই সবচেয়ে পপুলার পদ্ধতি সারা ওয়ার্ল্ডের মতো বাংলাদেশেও এখন এটা খুবই জনপ্রিয়। এই জনপ্রিয় হওয়ার কারণও রয়েছে, সেটা হলো পা দিয়ে করলে রোগীকে অনেক লম্বা সময় হসপিটালে স্টে করতে হয়, এতে কিন্তু হসপিটাল কস্টিংটাও বেড়ে যায়। এবং আর একটা বড় বিষয়, ঝুঁকির বিষয় হলো যে পা দিয়ে করলে রোগীকে 7 to 8 আওয়ার্স একবারে ফিক্সড শুয়ে থাকতে হয়, পা নাড়ানো যায় না, তাকে প্রস্রাব পায়খানাও বেডেই করতে হয়। এবং রোগী দেখা যায় হাত দিয়ে করলে, যেটা ডে কেস হয়ে গিয়েছে এখন, যে রোগীকে অ্যানজিওগ্রামটা সম্পন্ন হওয়ার 3 ঘন্টা পরেই চলে যেতে পারে, বা রিং পরানোর স্টেন্টিং করার 2 দিন পরেই রোগী চলে যেতে পারে। সেক্ষেত্রে পা দিয়ে করলে যেহেতু একটা ব্লিডিংয়ের খুব ঝুঁকি থাকে, নাড়াচাড়া করলেই ম্যাসিভ ব্লিডিং, এবং ম্যাসিভ ব্লিডিং থেকে অনেক সময় দেখা গেছে যে অনেক বড় ধরনের, মানে অনেক ব্লাড দিতে হয়েছে বা মৃত্যুর ঝুঁকিও থাকে, তৈরি হয় একটা সেনসিটিভ পর্যায়ে থাকে, সেনসিটিভ পর্যায়ে থাকে। এবং আপনি জানেন যে আমাদের দেশ একটা মুসলিম কান্ট্রি, এখানে মহিলারা কিন্তু এরকম একটি স্পর্শক কুচকির জায়গায়, এখানে স্পর্শকতর জায়গায় দিয়ে কাজটা করতে তারা আনইজি ফিল করে আর কি। তো সো এই জন্য হাত দিয়ে এখন সারা ওয়ার্ল্ডে অনেক পপুলার, এটা একটা ডে কেস হয়ে গেছে, অ্যানজিওগ্রাম করেই সে 3 ঘন্টা পরে চলে যেতে পারে। এটা অনেক ইজি, রোগী অ্যানজিওগ্রাম করেই কফি খেতে পারে, রিং লাগানোর পরেই রোগী কফি খেতে পারে, উঠে বসে থাকতে পারে, ওয়াশরুমে যেতে পারে। এটা হসপিটাল কস্টিং যেমন বেড়েছে, তেমনি রোগীর সুবিধাও অনেক বেড়েছে। তবে অবশ্যই অনেক সময়ই প্রয়োজনে, বিশেষ করে যদি আমরা অ্যানজিওগ্রামে কোনো কারণে যদি এই রক্তনালী ইনগেজ না করতে পারি, তখন তো আমরা অনেক সময় বাধ্য হই যে পা দিয়েই যেতে, বা রিং পরানোর বিষয়টা যদি আমরা হাতে, রক্তনালীর একটি প্রবলেম, সেটা হলো রক্তনালীটা অনেক চিকন হওয়ার দরুন এটা চেপে আসার ভয় থাকে, চান্স থাকে আর কি। সেক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে অনেক সময় আমাদের ডিস্টারবেন্স বা জটিলতা ফিল করি, সেক্ষেত্রে অবশ্য আমরা পা দিয়েই আমরা কাজটা করি। সেক্ষেত্রে হাতের রক্তনালী যদি একটু চেপে আসে বা কোনো সমস্যা, সেক্ষেত্রে আপনারা পায়ের স্পাজম বলি আমরা, হ্যাঁ, সেক্ষেত্রে ব্যবহার করেন। স্যার, আপনি যে বিষয়টা বলছিলেন যে হাতের মাধ্যমে আপনারা স্ট্যান্টিংটা রিপ্লেস বা প্লেস করেন সেখানে ভিতরে, একটু স্যার আরেকটু ভিতরে ঢুকতে চাবো যে আসলে হাতের মাধ্যমে কি দিয়ে আসলে রিংটা হার্ট পর্যন্ত পৌঁছায়? ওকে, এগুলো আমাদের স্পেসিফিক এগুলো যন্ত্রপাতি আছে, যন্ত্রপাতি বলা যাবে না, ক্যাথেটার বলি আমরা। এটা এই কারণে জানতে চাও যে অনেক রোগী ভয় পান, এনজিওগ্রামের কথা শুনলে তারা ভয় পেয়ে যান, আসলে কি তাদের আতঙ্কিত হওয়ার কোনো ধরনের আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ একটা রোগী যখন কোনো হসপিটালে যায় বা ব্লাড দেয় বা একটা সিম্পল ক্যানুলা করে, ঠিক সে যে অনুভূতিটা পাবে একটা হাত দিয়ে রেডিয়াল অ্যানজিওগ্রামের ক্ষেত্রে, সে এতটুকুই, কিছুই সে বুঝতে পারবে না। ইভেন আমরা যে জায়গা দিয়ে কাজ করি সেখানে একটা লোকাল ইনজেকশনও দিয়ে নিই। সো রোগীদের ভয়, অ্যানেস্থেসিয়া যেটাকে আমরা বলি, তো রোগীদের ভয় পাওয়ার সামান্যতম কারণও নেই। এবং এই যে আমরা ক্যানুলা একটা করি, একটা রোগী হসপিটাল আসে, সে পদ্ধতি দিয়ে আমরা স্পেসিফিক ক্যাথেটার আছে, ওভাবে আমরা কাজটা করি, একেবারে হার্টের রক্তনালী গোড়ায় যে আমরা ছবিগুলো নিই। আরেক ধরনের অ্যানজিওগ্রাম আপনি জানেন যে ক্যালসিয়াম স্কোরিং করে সিটি অ্যানজিওগ্রাম করা হয়, সেটাতেও কিন্তু আলটিমেটলি একটা ক্যানুলা করাই হয়। তো বরঞ্চ আমরা যে কনভেনশনাল অ্যানজিওগ্রাম করি, এটা দিয়ে আমরা আরো মোর স্পেসিফিক ইনফরমেশন আমরা ওখান থেকে জানতে পারি। স্যার, খুব সুন্দর বলছিলেন, একটু জানতে চাইবো যে পোস্ট ইন্টারভেনশন মানে হচ্ছে আপনার যখন স্ট্যান্ট রিং প্লেস করছেন, এরপর আসলে রোগীদের কোনো বিষয় মেনে চলতে হয় কিনা, কোনো মেডিকেশনের মধ্যে থাকতে হয় কিনা? হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। আমরা বিশেষ করে যার অ্যানজিওগ্রাম করার পরেই আমরা যে রিং লাগালাম, সেই রোগীর আমরা যখন ডিসচার্জ দিই, তখন আমরা কিছু স্পেসিফিক মেজার তাকে নিতে বলি। যেমন ধরেন তার চলাফেরার ধরনটা কেমন হবে। আমরা খুব কমনলি বলে থাকি যে ফার্স্ট উইক, প্রথম সপ্তাহটা উইদিন হোম, সে প্রথম সপ্তাহটা ঘরের ভিতরেই থাকবে। সেকেন্ড উইক ক্যান গো আউটসাইড, মানে দ্বিতীয় সপ্তাহে মাঝে মধ্যে ঘরের বাইরে যেতে পারবে। থার্ড উইকে আমরা বলি যে 50% অফ ডেইলি অ্যাক্টিভিটি, সে যে স্বাভাবিক কাজকর্ম করে তার অর্ধেক কাজকর্ম থার্ড উইকে করবে। আর ফোর্থ উইক মানে 1 মাস পরে সে স্বাভাবিক চলাফেরা করতে পারবে। এটা তো গেল তার চলাফেরার রেস্ট্রিকশন, মুভমেন্টের রেস্ট্রিকশন। এছাড়া গ্রসলি একটা আমরা হার্টের রোগীর যে পরামর্শগুলো দিয়ে থাকি, সেগুলো খুব কমন। যেমন ধরেন তার খাদ্যাভ্যাস একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, যে সে শর্করা মানে কার্বোহাইড্রেট রেস্ট্রিকশন, কার্বোহাইড্রেট কম খাওয়া, স্পেশালি এনিম্যাল ফ্যাট, তাই না,
ফ্যাটি ফুড এগুলো অ্যাভয়েড করতে হবে, জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে। এনিমেল ফ্যাট মানে আমরা যেগুলো কমনলি গরু, খাসি, মগজ, কলিজা, তারপরে বড় চিংড়ি মাছ বিশেষ করে। মাছের ক্ষেত্রে আমরা রেস্ট্রিকশনটা খুব বেশি দিই না। মাছের ক্ষেত্রে বড় চিংড়িটা ছাড়া ওভারঅল গ্রসলি সামুদ্রিক মাছ খুব ভালো। তারপরে শাকসবজি, ফলমূল এগুলো ইনটেক করতে পারবে। আরেকটি বিষয় আমাদের দেশে সেটা হলো লবণ খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এটা রেস্ট্রিক্ট করতে বলি যে কাঁচা লবণ, ভাতের সাথে যে লবণ এটা খুবই কম খেতে হবে। ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার স্মোকিং। আমাদের দেশে প্রায়ই দেখা যায় রোগীরা এটা মানে ইগনোর করে, স্মোকিংটা চালিয়ে যায়। একটা এই ব্যাপারে আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি যেটা বলি যে আমরা এই যে রিস্ক ফ্যাক্টর, যাদের প্রেশার আছে, ডায়াবেটিস আছে, ফ্যামিলিতে হার্ট ডিজিজ আছে, তারা তো অনেক ঝুঁকির মধ্যে থাকে। তাদের এই নিয়মকানুনগুলো মানার বিষয়টাও অনেক স্ট্রিক্ট আমরা করে দিই। কিন্তু একই পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে এবং একই পেশেন্ট যদি স্মোক করে, তাহলে এই ঝুঁকিটা আমরা বলি সিনার্জিস্টিক হয় আর কি, গুণিতক হয়। তাহলে এটার মাত্রা বহু গুণ বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা রোগীকে তার স্মোকিং কুইট করতে হবে। যারা অ্যালকোহল খায় এটাও নিষেধ, এটার তো মাত্রা কমিয়ে আনতে হবে। এবং যখন সে স্বাভাবিক চলাফেরা করবে তখন ডেইলি আমরা বলি যে সে যদি ব্রিস্ক ওয়াকিং আমরা বলি আর কি। ব্রিস্ক ওয়াকিং হলো যে সে নর্মাল হাঁটার চেয়ে জোরে হাঁটবে, দৌড়ানোর চেয়ে একটু স্লো। তো এটা অ্যাটলিস্ট ডেইলি 40 মিনিটস হাঁটবে, সপ্তাহে 150 মিনিট, 150 মিনিট। এবং কেউ যদি ভিগোরাস এক্সারসাইজ করে তার ক্ষেত্রে 75 মিনিটস হলেও হবে, চলবে। আচ্ছা স্যার, খুবই সুন্দর বলছিলেন। একটু পিসিআই সম্পর্কে একটু জানতে চাবো। আপনি প্রাইমারি পিসিআই সম্পর্কে বলছিলেন, এটার কি আরো কোনো ধরন আছে কিনা? না, প্রাইমারি পিসিআই সেটাকেই আমরা বলি কোনো পেশেন্ট বুক ব্যথা মানে হার্ট অ্যাটাকের যদি 24 ঘন্টার মধ্যেও ওই যেসব হসপিটালে ফ্যাসিলিটিস আছে, মানে প্রাইমারি পিসিআই হলো যে রোগীর যখন অ্যাটাক করবে 24 ঘন্টার যে কোনো সময় রোগী পৌঁছালেই সেখানে এমন একটা টিম থাকবে যারা সঙ্গে সঙ্গে অ্যানজিওগ্রাম করতে পারবে, এমন একটা টিম থাকবে, কার্ডিয়াক অ্যানাস্থেসিওলজিস্ট থাকবেন, কার্ডিয়াক সার্জন থাকবেন, এরকম একটা কার্ডিওলজিস্ট, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট থাকবেন, এরকম একটা ফুল টিম থাকবেন যারা যে কোনো সময় হার্ট অ্যাটাক করলে, বুক ব্যথা নিয়ে গেলে সঙ্গে সঙ্গে এটা সাকসেসফুলি করতে পারবে। তো এরকম প্রাইমারি পিসিআই সেন্টার হয় ঢাকাতে, অনেকগুলো সেন্টার আছে এখন, এগুলো তারা মেনটেন করছেন। এবং যেখান থেকে রোগী আসছেন তারা হার্ট অ্যাটাক হওয়ার 2 ঘন্টার মধ্যে এখানে পৌঁছতে পারবেন কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। তো 24 ঘন্টার মধ্যে রোগী 12 ঘন্টা হলে খুবই ভালো। রোগী হার্ট অ্যাটাক নিয়ে আসলে তখন যে আমরা পিসিআইটা করি ওটাকে আমরা প্রাইমারি পিসিআই। স্যার, যে সুবিধাগুলো থাকার কথা আপনি বললেন, এটা আমাদের দেশে প্রেক্ষাপট আসলে কতটুকু বাস্তব এবং কোন কোন প্রতিষ্ঠানগুলো এই সার্ভিসগুলো দিচ্ছে আসলে? না, ঢাকা শহরে বেশ কিছু প্রাইভেট সেন্টার এবং গভর্নমেন্ট হসপিটালগুলো ম্যাক্সিমাম এটা মেনটেন খুব বেশি করতে পারে না, কারণ অফিস আওয়ারের পরে জনবল এইভাবে সম্ভব হয় না। চেষ্টা করছে অনেক প্রতিষ্ঠান, তবে প্রাইভেট সেন্টার ঢাকা শহরে যেগুলো ম্যাক্সিমামগুলো এখন এটা মেনটেন। সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, কোন প্রতিষ্ঠান কি আছে যারা এটা মেনটেন করছে, যেটা এখনো আমার এখন ওই পর্যায়ে নলেজে নাই, তবে 24 ঘন্টা দিচ্ছে না, বাট এখনো বিকালের অংশে অনেক সেন্টারই এখনো এটা করছে। পিজি হসপিটালও এটা বিকালের অংশে ওরা এখন মেনটেন করছে। বিকাল সন্ধ্যা পর্যন্ত আসলে অনেক সময় এটা অনেক সময় কোলাবোরেট করে মেনটেন করা, বাট অফিশিয়ালি এটা হয়তো গ্র্যাজুয়ালি ধীরে ধীরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট কিংবা অন্য হাসপাতাল, ওরাও আমি যতটুকু জানি ওরা একটা চেষ্টার মধ্যে আছে, বা কিন্তু 24 ঘন্টা যেটা সেটা অনেক সময় পেসমেকার রিলেটেড ইস্যুগুলো ওগুলো হয়তো মেনটেন করে, বাট প্রাইমারি পিসিআই। তবে এক্ষেত্রে আমি আপনাকে আরেকটি ধারণা দিয়ে রাখি যে কোনো পেশেন্ট ঢাকার বাইরে যে দূরে আছে তাদের জন্য কিন্তু আরেকটা সুবিধা আছে, যেটাকে আমরা বলি ফার্মাকো ইনভেসিভ ফ্যাসিলিটেড পিসিআই। মানে পেশেন্ট 12 বা 24 ঘন্টার মধ্যে পৌঁছলে, 12 ঘন্টার মধ্যে পৌঁছলে ওই যে রক্ত গলানোর যে থ্রোম্বোলাইটিক এজেন্ট ওটা দিয়ে দেওয়া হলে তখন পেশেন্ট আরও 24 ঘন্টা সময় পায় ওই মানে যেটাকে ফ্যাসিলিটেড পিসিআই বলা হয়। তো আমার মনে হয় বাংলাদেশে যদি ঢাকাকে আমরা সেন্টারও ধরি, সারা দেশে যে কোনো জায়গা থেকে 24 ঘন্টায় একটা হার্টের কার্ডিয়াক পেশেন্ট, ইমার্জেন্সি পেশেন্ট চলে আসতে পারে। এই মেডিসিনগুলো কি তারা নিজেরাই নিতে পারবে নাকি ডাক্তারের কাছে গিয়ে আসলে পরামর্শ নিয়ে নিতে হবে? এটা একটা কার্ডিয়াক হসপিটাল যখন যাবে তখন এমআই যখন চিহ্নিত হবে, একটা ইসিজি করলেই এই ধরনের এস্টিমেটেড এমআই নিয়ে তখনই ওখানে এই ওষুধগুলো সারা বাংলাদেশেই অ্যাভেলেবেল। তারা যে কোনো জায়গায় এগুলো দিয়ে দিতে পারবে, তারপরে তারা শিফট করতে পারবে। আচ্ছা, ওষুধগুলোর নাম কি স্যার একটু উল্লেখ করা যাবে? না, এখানে কমনলি স্ট্রেপ্টোকাইনেস
মানে দীর্ঘদিন যাবত এটা ব্যবহার হতো, এটার দামেও সস্তা, আচ্ছা। এটা 500,000 টাকার মধ্যেই পাওয়া যায়। আচ্ছা, তবে টেনেক্টেপ্লেজ এলটেপ্লেজ গ্রুপের যেগুলো, এগুলো একটু এক্সপেন্সিভ, এগুলো সম্ভবত 50,000-এর আশেপাশে আর কি। আচ্ছা, তো তারপরেও একটা রোগী যদি 5,000 টাকা খরচ করেও ইমিডিয়েট ওটা ঘন্টা দিয়ে দেয়, সময়- তাহলে সে 24 ঘন্টা সময় পেল, তখন সে চলে আসতে পারে। তার জন্য ভালো হয়। আর এমনি অন্য যেগুলো কোল্ড কেস আমরা বলি, স্টেবল অ্যাঞ্জিওগ্রাম যেগুলো বা নন স্টেলভিশন এমআই, সেগুলোর জন্য তো রোগীরা সময়ই পায়। সেটা যেগুলো আমরা কনভেনশনাল যে পিসিআই সেগুলো স্টেন্টিং, সেগুলো আমরা করে থাকি। ওকে স্যার, আমি একটু খরচ সম্পর্কে আসবো, যে স্ট্যান্টিং এর খরচ বাংলাদেশে আসলে স্ট্যান্টিং বা রিং পরানোর খরচগুলো কেমন? হ্যাঁ, এটা নিয়ে তো অনেক আলোচনা, অনেক সমালোচনাও আছে এটা নিয়ে। তবে রাইট নাও বাংলাদেশে রিংয়ের দাম আরও এক দফা, আমি যেটুকু জানি, কমে গিয়েছে লাস্ট 1-2 মাস আগে। এবং একটা সময় যেসব স্টেন্ট 3 লক্ষ টাকাতেও বিক্রি হতো, সেগুলো ডিসকাউন্ট বা কমে যেতে যেতে একটা সময় এগুলো, আমি যতটুকু জানি, 1,43,000 বা 1,41,000 কোম্পানি ভেরিয়েশনে, আমেরিকান যেগুলো, ইউএসএ ভেরিয়েন্ট যেগুলো, এগুলো হয়ে, এবং লাস্টলি আমি যতটুকু জানি এটা 1,17,000-এও চলে এসছে আর কি। কোনটা 1,14,000 বা 1,17,000 সবচেয়ে যেটা ম্যাক্সিমাম প্রাইস, সেটা আমেরিকান। এবং যেগুলো এক সময় 1.5 লাখের আশেপাশে ছিল, সেগুলো এক সময় 90, 93, 84 এগুলো হয়েছিল, সেগুলো এখন কমে প্রায় লাস্টলি এটা যেটা জানি 71,000-এ হয়ে চলে এসছে। আচ্ছা। এবং যেগুলো 70-71 হয়েছিল সেগুলো 66,000, 60,000, ইউরোপিয়ান আছে ওগুলো 60,000, 66,000, এবং এগুলো সবগুলোই মেডিকেটেড এবং টপ ক্লাস যেগুলো কোম্পানি, সেগুলোর এরকম প্রাইস ড্রপ করে। স্যার, আমি একটু রোগীদের হয়ে একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে যারা রিং লাগাতে যান, তাদের স্বজনরা আসলে একটু দ্বিধায় থাকেন, আসলে যেই রিংটা সাজেস্ট করা হচ্ছে সেটার দামটা আসলে এটাই কিনা, বা তাদের আসলে পকেট বেশি কাটা হচ্ছে কিনা, বা এই রিংটা আসলে ভালো হবে কিনা, এই বিষয়গুলো তারা কিভাবে নিশ্চিত হবে? আচ্ছা, খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যে প্রথমত আমরা যে সেন্টারই করি, প্রাইভেট সেন্টার বা সরকারিতে যেখানেই করি, অ্যাঞ্জিওগ্রামটা করার পর আমরা মনিটরে আগে পেশেন্ট এবং পেশেন্ট অ্যাটেন্ডেন্সকে দেখাই যে তার কোথায় রক্তনালী কোথায় ব্লক হয়েছে, এবং এটা যে কোনো মানুষ বুঝতে পারে যে একটা রক্তনালীর কতটুকু বন্ধ হয়েছে। এটা কি 100% টোটাল বন্ধ হয়েছে, না 70%, 80%, না 50-60? তো 50-60 হলে তো তার রিং লাগানোর দরকার নেই। তাহলে রোগী তো নিজেও জাজ করতে পারবে যে এই যে আমার স্যার যেটা বলছেন যে এখানে আসলে একটা 70%-এর বেশি ব্লক হয়েছে, ক্রিটিক্যাল জায়গা, এখানে একটা রিং লাগানোর প্রয়োজন। এবং আমেরিকান কোম্পানি বাংলাদেশে বা সারা ওয়ার্ল্ড দাপিয়ে বেড়াচ্ছে, 3টা কোম্পানি আছে, তারাই ফেমাস, এবং সেগুলোর দাম গভর্নমেন্ট থেকে এখন ফিক্সড করে দেওয়া আছে, এবং এটা স্টেন্টের কাভারের গায়ে এটা লেখাও থাকে, এবং এটা রোগীকে প্রোভাইডও করে দেওয়া হয়। এবং রোগীর রাইট আছে জানা। হ্যাঁ, এটা রাইট আছে তার জানার। এগুলো গভর্নমেন্ট চার্ট করে দেওয়া হচ্ছে প্রতিটা হসপিটালে, যেগুলো ইউরোপিয়ান কোম্পানি তাদেরও এগুলো দিয়ে দেওয়া হয়েছে। তাতে রোগীর এগুলো রাইট টু নো, দে হ্যাভ দ্য রাইট। ওকে স্যার, খুবই সুন্দর বলছিলেন। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে যাওয়ার আগে আমাদের রোগীদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা হৃদরোগ সংক্রান্ত? আমার প্রথম কথা হচ্ছে যে সবাই সক্ষম থাকার চেষ্টা করুন, সচল থাকার চেষ্টা করুন। সেটা আপনার ঘরে আপনি যদি ফ্লোরটাও ক্লিন করেন, নিজের কাপড় নিজে আয়রন করেন, তাহলেও দেখবেন যে আপনি অনেক সক্ষম থাকবেন। মানে সব সময় বসে বসে টিভি দেখা, ফাস্ট ফুড খাওয়া, এগুলো পরিহার করেন, সচল থাকেন, হাঁটাহাঁটির মধ্যে থাকবেন। এই যে দেখুন, রিং লাগানো রোগীরাও অনেক ক্ষেত্রে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে না, এবং বিশেষ করে রিং লাগানোর প্রথম 1 বছর তো ইম্পর্টেন্ট, তার মধ্যে প্রথম মাসটা খুবই ঝুঁকিপূর্ণ। এরকম সময় অনেকে না বুঝে রক্ত তরল করার যে ওষুধ, সেটা তারা বন্ধ করে দেয়। অনেক সময় ট্রিকাগেলোর নামে একটি ওষুধ আমরা ব্যবহার করি, সেটা একটু এক্সপেন্সিভ, এটা রোগীরা ডাক্তারকে না জানিয়ে নিজে নিজেই বন্ধ করে দেয়। অথচ এটার অল্টারনেটিভ, স্বল্প খরচের, রোগী যদি বহন করতে না পারতো, স্বল্প খরচের ক্লোপিডোগ্রেল আমরা দিয়ে দিতে পারতাম। তো সেটা রোগীর সেই জন্য খুবই মানে আর্লি ফেজে কেউ কোনো ক্রমে যদি ওষুধ বন্ধ করে, তাহলে কিন্তু তার মানে রিংটা বন্ধ হওয়ার ঝুঁকি থাকে। ডায়াবেটিস আনকন্ট্রোল থাকলে বন্ধ হওয়ার ঝুঁকি থাকে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোলেস্টেরলের যে মাত্রা রিং লাগানোর বা অ্যাটাকের রোগীর রিং লাগানোর মাত্রাটা অনেক কম রাখতে হয়, কিন্তু অনেকেই দেখা যায় যে ওই যে প্রেসক্রিপশনে বা রিপোর্টের যে লেভেলটা, ওটা দেখে তারা মনে করে আমার লেভেল তো নর্মাল আছে। সো তখন দেখা যায় তারা নিজেরাই দেখা যায় কোলেস্টেরল ওষুধের মাত্রা কমিয়ে দেয়, নিজেরা ওষুধ বন্ধ করে দেয়। অনেক সময় ফার্মেসির লোক অনেক ডায়াবেটিস ইম্পাগ্লিফ্লোজেন নামে একটি ওষুধ, যেটা ডায়াবেটিসের ওষুধ, কিন্তু এটা হার্টের জন্য খুবই উপকারী। দেখা গেল সাধারণ ফার্মাসি বলে দিল যে তুমি এটা তো ডায়াবেটিস ওষুধ, তুমি কেন
এটা খাবে। বা অনেক ওষুধ আছে যেগুলো আসলে প্রেশারের জন্য ইউজ হয়, আবার হার্টের জন্য ইউজ হয়। তো আমি বলবো যে আপনার কোনো সমস্যা হলে আপনার সংশ্লিষ্ট ডক্টরের কাছেই পরামর্শ নেবেন, এবং তার পরামর্শ ছাড়া ওষুধ আসলে বন্ধ করা উচিত ঠিক হবে না, বিশেষ করে যারা একটি রিং তাদের হৃদযন্ত্রে রেখেছে। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে, আমাদের একটু বিদায় নিতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কালবেলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্যবেলা, সাথে ছিলাম আমি তৌহিদুল ইসলাম তারেক। দর্শক, আজকের এই পর্বে আমরা আলোচনা করছি রক্তনালীর রিংয়ের ব্যবহার এবং যা জানা প্রয়োজন। আশা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্ট্যান্টিংয়ের বিষয়ে আপনাদের কিছু জানাতে পেরেছি। আহ্বান থাকবে যে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো অতিথির সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, কালবেলাকেও অসংখ্য ধন্যবাদ।